আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যারা জয়েন করছেন, আমরা জাস্ট 1 or 2 মিনিট ওয়েট করব আমাদের বাকি অডিয়েন্সের জন্য, বিকজ আমি চাই না যে মূল যে আলোচনা ওটা মিস হয়ে যাক। সো আমি চাইবো আপাতত কিছুটা সময় আপনারা জাস্ট 1 or 2 মিনিট জাস্ট একটু ওয়েট করবেন। কোনো একজন আমাকে রিপিট করেন তো প্লিজ, যে ভয়েস, যেই সাউন্ডটা আপনাকে ভালো মতো শুনতে পাচ্ছেন কিনা, আওয়াজটা ভালো মতো শুনতে পাচ্ছেন কিনা। আপনার কথাগুলো ভালো মতো শুনতে পাচ্ছেন কিনা, আমার কথাটা আপনাদের মধ্যে যাচ্ছে কিনা। ওকে, আমরা জাস্ট 1 মিনিট ওয়েট করব, জাস্ট 1 মিনিট ওয়েট করব, দেন আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেব। ওকে গাইজ, আমরা আর বাকি কারোর জন্য অপেক্ষা করব না। যারা লেট করবে তাদের জন্য কিছুটা শাস্তি হওয়ার দরকার। যারা অলরেডি সময় মতো চলে এসেছেন তাদের জন্য আমি ক্লাসটা শুরু করে দেব। ওকে, লেটস স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। রয়্যালটি শব্দটা ভালো মতো দেখে নেন, রয়্যালটি। সামটাইমস আমি যে মিস্টেকটা করতাম, রয়্যালটি না বলে রয়্যালিটি লিখতাম। ইভেন আমি যখন এই প্রিপারেশনটা নিচ্ছিলাম তখন আমি রয়্যালিটি লিখে ফেলেছিলাম রয়্যালটির জায়গায়। শব্দটা রয়্যালটি, রয়্যালিটি না। এই রয়্যালটি জিনিসটা কি ভালো মতো খেয়াল করবেন, কজ রয়্যালটি জিনিসটা কি এটা বোঝাটাই কিন্তু এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। রয়্যালটিটা হচ্ছে এক ধরনের লিজের মতো। লিজ জিনিসটা কি? আমরা কোনো একটা সম্পত্তি একটি নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া নিয়েছি। একটা সম্পত্তি আমি ব্যবহার করব, নির্দিষ্ট সময়ের জন্য আমি কি নিয়েছি? ভাড়া নিয়েছি। ওইটাই হচ্ছে লিজ। এখন ওই ভাড়াটা আমি একবারে পরিশোধ করতে পারি অথবা কয়েকটা কিস্তিতে পরিশোধ করতে পারি, তাই না? কিন্তু রয়্যালটি জিনিসটা কি, এটার জন্য আমি যে এক্সাম্পলটা দিব সেটা একটু ভালো মতো শুনবেন। ধরেন আমি একটা কোচিং ক্লাস স্টার্ট করব। এখন কোচিং ক্লাসের জন্য একটা রুম দরকার। এখন আমি কই পাই কোচিং ক্লাসের রুম? তো আমি কি করলাম, কোনো একজনের সাথে চুক্তি করলাম যে ভাই দেখেন, আমি নতুন নতুন একটা কোচিং শুরু করছি, আমি যতজন স্টুডেন্ট পড়াবো প্রতি স্টুডেন্টে আপনাকে 100 টাকা করে আমি দিয়ে দিব। আমি সারা বছর ধরে আমি যত স্টুডেন্ট পড়াবো আমি প্রতি স্টুডেন্টে আপনাকে 100 টাকা করে আমি দিয়ে দিব। আপনার সাথে আমি 5 বছরের চুক্তি করলাম, 5 বছর পর্যন্ত আপনার এই রুমটা আমি ইউজ করব, এবং প্রতি বছর আমি যতজন স্টুডেন্ট পড়াবো প্রতি স্টুডেন্টে আমি আপনাকে 100 টাকা করে দিয়ে দিব। এই যে এই চুক্তিটা, এটার নাম হচ্ছে রয়্যালটি। এখন এইখানে রয়্যালটি, এক তো আমি তার কাছ থেকে ভাড়া নিলাম, আমি কি? ভাড়াটিয়া। আর যে আমাকে দিল সে হচ্ছে বাড়িওয়ালা। আমাদের এই রয়্যালটির ম্যাথে ভাড়াটিয়ার বইও হিসাব করতে হয়, বাড়িওয়ালার বইও হিসাব করতে হয়। একটা ভালো জিনিস এখানে এটা হচ্ছে এই, যে আমাদের যে এক্সামগুলোতে সবসময়ই বলে যে ভাড়াটিয়ার বইয়ের হিসাবগুলো দেখাও। বেশিরভাগ সময়ই বলে ভাড়াটিয়ার বইয়ের হিসাবগুলো দেখাও। এই এতটুকু কথা আপনারা মাইন্ডে রাখেন, যে আজকে আমরা শিখব যে ভাড়াটিয়ার বইয়ে কিভাবে হিসাব রাখতে হয়।
প্রথম এই কনসেপ্টটা মনে রাখেন যে আমরা কার বইয়ে হিসাব রাখছি, ভাড়াটিয়ার বইয়ে। এখন এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য আমাদেরকে কয়েকটা শব্দ, কয়েকটা টপিক সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো প্রথমেই আমরা ওই টপিক, ওই শব্দগুলো সম্পর্কে জেনে নিব। এইখানে খেয়াল করে দেখেন যে অ্যাকচুয়াল রয়্যালিটি শব্দটা আবার রয়্যালটি, আমি ভুলে এখানে রয়্যালিটি লিখে ফেলেছি, যে কথাটা আমি প্রথমেই ডিসকাস করে নিয়েছিলাম যে শব্দটা কি হবে, রয়্যালটি। অ্যাকচুয়াল রয়্যালটি এই জিনিসটা কি? অ্যাকচুয়াল রয়্যালটি জিনিসটা হচ্ছে এই যে তার কাছ থেকে আমি রুমটা ভাড়া নিলাম, ধরি আমি প্রথম বছর 50 জন স্টুডেন্ট পড়িয়েছি, তার সাথে চুক্তি হয়েছিল যে আমি প্রতি স্টুডেন্টে তাকে 100 টাকা করে দিব। তাহলে বলেন তো প্রথম বছর আমি তাকে কত টাকা দিব? 50 জন স্টুডেন্ট পড়িয়েছি, 100 টাকা করে হলে 5,000 টাকা। দ্বিতীয় বছর আমি 70 জন স্টুডেন্ট পড়িয়েছি, আর প্রতি স্টুডেন্ট আমি তাকে কত টাকা করে দিব? 100 টাকা করে। তাহলে দ্বিতীয় বছর আমি তাকে কত টাকা দিব? 7,000 টাকা। তৃতীয় বছর আমি 120 জন স্টুডেন্ট পড়িয়েছি, আর প্রতি স্টুডেন্টে কত টাকা? 100 টাকা। তাহলে আমি তৃতীয় বছর তাকে কত টাকা দিব? 12,000 টাকা। এই যে আমার যত টাকা তাকে পরিশোধ করতে হবে, এটাই হচ্ছে অ্যাকচুয়াল রয়্যালিটি। তার সাথে চুক্তি অনুযায়ী আমি যতজন স্টুডেন্ট পড়িয়েছি এই হিসাবে যত টাকা আমার তাকে দিতে হবে, এটাই হচ্ছে অ্যাকচুয়াল রয়্যালটি। এরপর যে দ্বিতীয় জিনিসটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে, আমি যদি কম স্টুডেন্ট পড়াই তাহলে কিন্তু বাড়িওয়ালার লস, আমি যত বেশি স্টুডেন্ট পড়াবো ততই কিন্তু বাড়িওয়ালার লাভ। এখন আমি যদি 2-4 জন স্টুডেন্ট নিয়ে সারা বছর বসে থাকি, ওই বাড়িওয়ালার কি হবে? সে কি বেশি টাকা কামাই করতে পারবে? বেশি টাকা ভাড়া পাবে? একদমই পাবে না। তার জন্য কি? লস। এই জন্য ওই বাড়িওয়ালা কি করে দেখেন, বাড়িওয়ালা কন্ট্রাক্টের মধ্যে, চুক্তির মধ্যে একটা ব্যাপার উল্লেখ করে দেয় যে তুমি তো আমাকে ভাই প্রতি স্টুডেন্টে 100 টাকা করে দিবা, ভালো কথা, কিন্তু ভাই তুমি যদি কম স্টুডেন্ট পড়াও তাহলে তো ভাই আমার তো ভাই কোনো লাভ নাই, তাই না? আর এই জন্য কি করতে হবে, ওই বাড়িওয়ালা চুক্তির মধ্যে উল্লেখ করে দিল যে কমপক্ষে আমাকে 10,000 টাকা দিতে হবে। তুমি যতই তোমার হিসাবে আসুক, কমপক্ষে আমাকে কত দিতে হবে? 10,000 টাকা দিতে হবে। এই যে একটা ফিক্সড অ্যামাউন্ট করে দিল যে বেশি হলে বেশি নিমু, কিন্তু কম হইলে কিন্তু কম নিমু না, আমাকে কমপক্ষে কত দিতে হবে? 10,000 টাকা। এই যে কমপক্ষে একটা অ্যামাউন্ট ফিক্সড করে দেয়, এটার নাম হচ্ছে মিনিমাম রেন্ট। এইবার দেখেন, আমি প্রথম বছর হিসাব অনুযায়ী তাকে কত দিতে পারবো? 5,000। কিন্তু কমপক্ষে আমার তাকে কত দিতে হবে? 10,000 টাকা। এই যে 5,000 টাকার ঘাটতি হইল, এটাকে বলা হয় সাফার। প্রথম বছর আমার কত টাকা ঘাটতি হয়েছে? 5,000 টাকা। দ্বিতীয় বছর আমি কামাই করছি কত? 7,000। কিন্তু আমার তাকে দিতে হবে কত? 10,000 টাকা। তাহলে দ্বিতীয় বছর আমার কত টাকা কমতি হয়েছে? 3,000 টাকা। এই যে মিনিমাম রেন্টের চেয়ে আমার অ্যাকচুয়াল রয়্যালিটি যত কম হবে তত টাকাই হচ্ছে সাফার্ড, মানে ঘাটতি। এখন কথা হচ্ছে এই যে আমি স্টুডেন্ট পড়াই না পড়াই, তারা তো 10,000 টাকা মিনিমাম আমাকে দিতে হবে, তাই না? এখন প্রথম বছর আমি 5,000 কামাই করছি, ঠিক আছে, কিন্তু দিতে হবে কত? 10,000। এই যে 5,000 টাকা কম কামাই করলাম, এটা এখন কই থেকে দিব আমি? এটা আমি আমার পকেট থেকে দিব, তাই না? সে তো আর দেখবে না যে আমি কামাই করতে পারলাম কি না পারলাম, সে আমার কাছ থেকে টাকা বুঝে নিবে। এই যে 5,000 টাকা কম কামাই করলাম, এই 5,000 টাকার নাম কি? সাফার। এখন এই বাড়িওয়ালা না খুব ভালো মানুষ, সে কি করছে জানেন? সে আমাকে একটু সুযোগ দিছে যে ভাই, আপনি তো স্টুডেন্টের কাছ থেকে কম পয়সা নিয়ে পড়ান, আপনি কম টাকা কামাইবেন, এটাই স্বাভাবিক। তো এক কাজ করেন, আপনার নিজের পকেট থেকে আমার এই ঘাটতিটা পরিশোধ করার দরকার নেই। আপনি এক কাজ করেন, যখন অতিরিক্ত কামাই করবেন না, তখন আমার আপনি পরিশোধ করে দিয়েন। আমি তো খুশি হয়ে গেলাম, উরি বাবা খুব ভালো, অতিরিক্ত কামাই করব, তখন আমি কি করব? তাকে পরিশোধ করে দিব। এবার একটু খেয়াল করেন, প্রথম বছর আমার ঘাটতি হয়েছে কত টাকা? 5,000 টাকা। দ্বিতীয় বছর আমার আরো 5,000 টাকা ঘাটতি হয়েছে, কত টাকা হইল মোট? 8,000 টাকা আমার ঘাটতিটা আমি আছি। সে আমার কাছে কত টাকা পায়? 8,000 টাকা আমার কাছ থেকে সে পায়। এরপরে দেখেন, 3 নম্বর বছর আমি 12,000 টাকা অ্যাকচুয়াল রয়্যালটি আসছে আমার, কিন্তু আমার তাকে মিনিমাম দিতে হবে কত? 10,000 টাকা।
এইবার দেখেন, এই যে আমি মিনিমাম রেন্টের চেয়ে বেশি কামাই করছি কত টাকা? 2,000 টাকা, তাই না? এই 2,000 টাকা দিয়েই আমি আমার আগের ঘাটতিগুলো পরিশোধ করব। এই অপরচুনিটিটা সে আমাকে দিয়েছে। যেভাবে আপনি চিন্তা করেন না, আপনার ঘাটতি হইলেও সমস্যা নাই, আপনি যখন অতিরিক্ত কামাই করবেন তখন আপনি পরিশোধ করেন। এখন বলেন তো, সে আমার কাছে আর কত পাওনা রইল? সে আমি তার কাছে ঘাটতিতে ছিলাম 8,000 টাকা প্রথম 2 বছরে। তৃতীয় বছর এসে আমি 2,000 টাকা আমি ঘাটতি পরিশোধ করলে পারলাম। তাহলে এখনো আমার ঘাটতি কত রয়ে গেল? 6,000 টাকা আমার ঘাটতি রয়ে গেল, তাই না? এখন একটা কথা আমি চিন্তা করলাম যে সারা জীবন কি এই ঘাটতিটাই না যাবো নাকি? তাই আমি তার সাথে চুক্তি করলাম, ভাই দেখেন, আপনার আমি একটু ছাড় দিতে হইব। সেটা হচ্ছে যে আপনারে আমি 3 বছর পর্যন্ত চেষ্টা করব ঘাটতি পরিশোধ করার। প্রথম 3 বছর পর্যন্ত আমি চেষ্টা করব যত ঘাটতি হবে পরিশোধ করার। যদি 3 বছর পর্যন্ত আমি পরিশোধ করতে না পারি, ভাই আমি কিন্তু আর পারবো না। 3 বছরের মধ্যে যতটুক পারবো পরিশোধ করব, এরপরে কিন্তু আমি আর ভাই পারবো না। আচ্ছা এবার বলেন তো, প্রথম 2 বছরে ঘাটতি হয়েছিল কত টাকা? 5,000 আর 3,000, 8,000 টাকা। তৃতীয় বছরে এসে আমি কত টাকা রিকোভ করতে পারছি, মানে পরিশোধ করতে পারছি, আমার ঘাটতিটা শুধরাতে পেরেছি কত টাকা? 2,000 টাকা। তাহলে এখন আমার কত টাকা ঘাটতি রয়ে গেল? আমার ঘাটতি রয়ে গেল 6,000 টাকা। আর তার সাথে আমি চুক্তি করছি কি, যে 3 বছর পর্যন্ত আমি চেষ্টা করবো ভাই, এরপর যদি না পারি নাই। এই যে 6,000 টাকা আমার ঘাটতি রয়ে গেল, এই 6,000 টাকা আমি আমার হিসাবের খাতা থেকে মুছে দিব। আমার কাছে আর কেউ কোনো টাকা পায় না। এই যে হিসাবের খাতা থেকে মুছে দিলাম, এই জিনিসটার নাম হচ্ছে রিটার্ন অফ। এই কথাটা মনে রাখবেন, আমি যখন হিসাবের খাতা থেকে মুছে দিব তখন এটা কি হবে? রিটার্ন অফ। তবে এটা চুক্তিতে থাকবে যে আমি কখন হিসাবের খাতা থেকে মুছে দিব। একটা সময় উল্লেখ থাকবে যে এই সময়ের মধ্যে আমি চেষ্টা করব আপনার ঘাটতিটা পরিশোধ করার। যদি না পারি ভাই, আমি কিন্তু হিসাবের খাতা থেকে মুছে দিব। এইবার এই অ্যাকচুয়াল রয়্যালটি, মিনিমাম রেন্ট, সাফার্ড অ্যান্ড রিকোভ অ্যান্ড রিটার্ন অফ, এই যে 5টা জিনিস, এই 5টা জিনিস জাস্ট মাইন্ডে রাখেন। অতিরিক্ত ভাবতে হবে না এগুলো নিয়ে, জাস্ট মাইন্ডে রাখেন এই 5টা জিনিস। এখন এই যে রয়্যালটি চ্যাপ্টার, এইখানে মূলত ম্যাথের রিকোয়ারমেন্টগুলো কি কি? এইখানে ম্যাথের রিকোয়ারমেন্ট হচ্ছে জাবেদা এবং খতিয়ান। জাবেদা করতে হবে এবং খতিয়ান করতে হবে। এখন জাবেদা আর খতিয়ান করার জন্য যেই টাকার অ্যামাউন্টগুলি দরকার, যে ট্রানজ্যাকশনগুলি দরকার, ওই ট্রানজ্যাকশনগুলির জন্য আমাদেরকে একটা ছক করতে হয়। যদি আমরা বলেছিলাম যে আমরা ভাড়াটিয়ার বইয়ে হিসাব করছি। আচ্ছা ভাড়াটিয়া কি টাকা দিবে না পাবে? অবভিয়াসলি দিবে, তার জন্য কি পেয়েবল। তো আমাকে একটা রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিস, একটা ছক করতে হবে, একটা টেবিল করতে হবে, যেখানে আমরা বের করব যে আমাদের কত টাকা প্রতি বছর পরিশোধ করতে হবে। এই যে রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিস, এটি হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এইখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিস। আমি আপনাদেরকে 1 মিনিট সময় দিব যে আপনারা জাস্ট এই ছকটাকে কিছুক্ষণ ভালো মতো দেখেন। রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিস, মনে রাখবেন এই ছকটা যদি কেউ ভালো মতো না পারে তাহলে সে এই চ্যাপ্টারে কিচ্ছু পারবে না। যে এই ছকটা যত ভালো পারবে সে এই চ্যাপ্টারটা তত ভালো পারবে। রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিস, যেহেতু আমি ভাড়াটিয়ার বইয়ে হিসাব করছি, সুতরাং আমাকে কি পে করতে হবে, রয়্যালটি পে করতে হবে। যদি আমি বাড়িওয়ালার বইয়ে হিসাব করতাম তাহলে কিন্তু এখানে রয়্যালটি পেয়েবল না হয়ে রয়্যালটি রিসিভেবল অ্যানালাইসিস হতো, তাই না? এখন এই ছকটা একটু গোলমেলে রাখতে পারে আপনাদের কাছে। আরে কি অবস্থা, এত গ্যাঞ্জাম কেন ছকের মধ্যে? সহজ করে দিই। ছকের মধ্যে ঘর হচ্ছে 10টা। ছকের মধ্যে কয়টা ঘর? 10টা। প্রথমে মাঝামাঝি একটা দাগ দেন, হাতের বাম পাশে 5টা, হাতের ডান পাশে 5টা। এখন বাম পাশে যেই 5টা ঘর, এই 5টা ঘর কি করতে হবে? প্রথমে একটা ইয়ার, তারপর আউটপুট, অ্যাকচুয়াল রয়্যালটি, মিনিমাম রেন্ট, এক্সেস ওয়ার্কিং। এই যে জিনিসগুলো কি অদ্ভুত লাগতে পারে, নতুন লাগতে পারে, কিন্তু একটু পরে সব ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আপাতত শোনেন, দেখেন। তারপরে যে মাঝখানে একটা বক্স, শর্ট ওয়ার্কিংস, এখানে SUF, এই SUF মানে হচ্ছে সাফার্ড। তারপরে REC, এটা মানে হচ্ছে রিকোভড। আর এখানে W/অফ, এটা মানে হচ্ছে রিটার্ন অফ। আর এই যে CF, এই CF মানে হচ্ছে ক্যারি ফরওয়ার্ড। এবং সর্বশেষ যে ঘরটা দেখতে পাচ্ছেন A/P, এটা মানে হচ্ছে অ্যামাউন্ট পেয়েবল। আবার এটাকে আপনার অ্যাকাউন্টস পেয়েবল মনে করবেন না, এটা হচ্ছে অ্যামাউন্ট
পেয়েবল। এই ছকটা যে যত ভালো জানবে তার জন্য এই ম্যাথটা, এই চ্যাপ্টারের ম্যাথটা তত ইজি হয়ে যাবে। এখন যারা যারা আছেন, এখন থেকে আমাদের মেইন ক্লাসটা স্টার্ট হবে। এইখানে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। আমি প্রশ্নটা ভালো মতো পড়ে শোনাই। আমি প্রশ্নটা বুঝার সুবিধার খাতিরে প্যারা প্যারা করে রাখছি। আমি প্রথম থেকে পড়ি। এক্স কোম্পানি টুক ফ্রম দ্য ল্যান্ডলর্ড। আচ্ছা, এক্স কোম্পানি নিয়েছে ফ্রম দ্য ল্যান্ডলর্ড। ল্যান্ডলর্ড মানে কি জানেন? ল্যান্ডলর্ড মানে হচ্ছে ভূস্বামী। ভূস্বামী মানে হচ্ছে বাড়িওয়ালা। বাড়িওয়ালার কাছে কে নিয়েছে? এক্স কোম্পানি। তাহলে বুঝাই যাচ্ছে এক্স কোম্পানি হচ্ছে ভাড়াটিয়া। এক্স কোম্পানি টুক ফ্রম দ্য ল্যান্ডলর্ড দ্য লিজ অফ আ কোলফিল্ড। কোলফিল্ড মানে কি জানেন? কয়লা খনি। ফর এ পিরিয়ড অফ 10 ইয়ার্স। 10 বছরের জন্য একটা কয়লা খনি ভাড়া নিয়েছে। ফ্রম 1 জানুয়ারি 2013। প্রথম জানুয়ারি 2013 সালে সে একটা কয়লা খনি ভাড়া নিয়েছে 10 বছরের জন্য। অন আর রয়্যালটি অফ টাকা 20 পার টন অফ কোল। যে প্রতি টন কয়লা উৎপাদনের জন্য সে 20 টাকা করে দিবে। যত টন কয়লা উৎপাদন করবে এই এক্স কোম্পানি ওই বাড়িওয়ালাকে প্রতি টনে 20 টাকা করে দিবে। বাড়িওয়ালার নামটা এখানে দেওয়া নাই, তাহলে আমরা বাড়িওয়ালা নামেই জানবো। নর্মালি আমরা সাধারণত অনেকেই আছে যাদের বাড়িওয়ালার নাম জানি না, যাদের নিজের বাড়ি আছে ব্যাপারটা আলাদা। অনেকেই আছে যার বাড়িওয়ালার নাম জানে না। আমিও আগে জানতাম না, রিসেন্টলি শিখছি বাড়িওয়ালার নাম। ওকে, সো এই যে প্রথমে আমরা জানতে পারলাম যে একটা কোম্পানি, এক্স কোম্পানি, সে একটা লিজ নিয়েছে ল্যান্ডলর্ডের কাছ থেকে। এখন কত সময়ের জন্য নিয়েছে? 10 বছরের জন্য। কবে নিয়েছে? 2013 সালে। আর প্রতি টন উৎপাদনের জন্য কত টাকা করে দিবে? 20 টাকা করে। এখন দ্বিতীয় প্যারাটা আসি, মনে রাখবেন এই দ্বিতীয় প্যারাটা হচ্ছে এই ম্যাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। দ্য মিনিমাম রেন্ট ওয়াজ ফিক্সড অ্যাট টাকা 50,000 এ ইয়ার। মিনিমাম রেন্ট কত টাকা ফিক্সড করছে? 50,000 টাকা। একটা কথা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে মিনিমাম রেন্টের আরও একটা নাম আছে, সেটা হচ্ছে ডেড রেন্ট। কথাটা মনে রাখবেন, ডেড মানে মৃত। ইদানিং মৃত্যুর মিছিল চলছে, তাই না? তো এই যে মিনিমাম রেন্টের আরেকটা নাম কি? ডেড রেন্ট। কত টাকা মিনিমাম রেন্ট ফিক্সড করা হয়েছে? 50,000 টাকা। এরপরে লাইনটা হচ্ছে এই রয়্যালটি চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন। এই লাইন যে না বুঝবে, এই লাইন যে যত ভালো বুঝবে সে তত ভালো এই ম্যাথটা পারবে। পাওয়ার টু রিকোভ শর্ট ওয়ার্কিংস ডিউরিং দ্য ফার্স্ট 4 years of the lease. Power to recoup short workings during the first 4 years. প্রথম 4 বছর সুযোগ দেয়া হয়েছে। এই যে প্রথম 4 বছর সুযোগ দেয়া হইল, কিসের সুযোগ দিছে? ওই যে বলছিলাম না যে ভাই আমি চেষ্টা করবো, কিন্তু ভাই 4 বছর পর্যন্ত আমি এরপরে আর পারবো না। এই সময়টাই এখানে কথা বলা হয়েছে। কত বছর পর্যন্ত সে ওই ঘাটতিটা পরিশোধের চেষ্টা করবে? কত বছর? ফার্স্ট 4 years। এই যে ফার্স্ট কথাটা বারবার কেন আনছি? এই ফার্স্ট কথা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এখন নিচে কি বলছে দেখেন, দ্য অ্যানুয়াল আউটপুটস ওয়্যার অ্যাজ ফলোস। প্রত্যেক বছর কি পরিমাণ সে উৎপাদন করেছে? 2013 সালে 1500 টন, 2014 সালে 2300 টন, 2015 সালে 2600, এবং 2016 সালে 3400, এবং 2017 সালে 4000। এটা কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্ট না। নিচে বলেছে প্রিপেয়ার এ রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিস টেবল। আমরা একটু যে ছকটা দেখে আসছি, এখানে বলা হয়েছে ছকটা করার জন্য। সো আশা করি আপনারা প্রশ্নটা বুঝতে পেরেছেন। প্রশ্ন যদি রিভিশন দিই, এক্স কোম্পানি হচ্ছে এখানে ভাড়াটিয়া। সে কি নিয়েছে? কয়লা খনি ভাড়া নিয়েছে 2013 সালে। আর প্রতি টনের জন্য কত টাকা করে দিবে? 20 টাকা। মিনিমাম রেন্ট কত? 50,000। আর ওই যে শর্ট ওয়ার্কিং রিকভ করার জন্য ওই যে ঘাটতিটা পূরণ করার মতো সময় কত বছর? 4 বছর। এরপরে 5 বছরে যা উৎপাদন করছে তা দেওয়া আছে। এইবার আমরা আমাদের অ্যান্সারে চলে যাই। দেখেন ছকের উপরে আমরা ইনফরমেশনগুলি একটু রেখে নিয়েছি। রয়্যালটি 20 টাকা করে পার টন, মিনিমাম রেন্ট, এবং পাওয়ার টু রিকভ শর্ট ওয়ার্কিংস ডিউরিং দ্য ফার্স্ট 4 years। এই ইনফরমেশনগুলো আমাদের দরকার, তো এই জন্য আমরা উপরে রেখে নিয়েছি এবং ছকটা করেছি। এখন আমাদের ইয়ারগুলো কি কি ছিল? প্রথম যে ঘরটা ছকের মধ্যে 2013, 14, 15, 16, 17 আমরা লিখলাম।
তারপরে আউটপুট, প্রথম বছর কতটুকু উৎপাদন করেছিল? 1500 টন, তাই না? তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সবগুলো ইয়ারে কিন্তু কতটুকু আউটপুট করছে বসাই দিছি। সিম্পল কথা না? আউটপুট যত উৎপাদন করছে যেই বছর বসাই দিলাম। এরপর 3 নম্বর ঘরটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আচ্ছা বলেন তো, প্রতি টন উৎপাদনের জন্য কত টাকা করে রয়্যালটি দিবে? ওই যে 1 নম্বর ইনফরমেশন, 20 টাকা করে। তো 1500 টন উৎপাদন করলে 20 টাকা করে কত আসে? 30,000 টাকা। লিখলাম অ্যাকচুয়াল রয়্যালটি। 2014 সালে 2300 টন উৎপাদন করছে। এখন 2300 টন, প্রতি টনে কত? 20 টাকা করে, তো 46,000। এমন করে বাকি বছরগুলো আমরা এখানে বসিয়েছি। এরপরে কি আছে? মিনিমাম রেন্ট। মিনিমাম রেন্ট কত? মিনিমাম রেন্ট হচ্ছে 50,000 টাকা, তাই না? মিনিমাম রেন্ট কিন্তু প্রত্যেক বছর সমান। এখানে কিন্তু বলে নাই যে এক এক বছরে মিনিমাম রেন্ট এক এক রকম হতে পারে, বলতে পারে যে এক এক বছর মিনিমাম রেন্ট এক এক রকম। এখানে প্রত্যেক বছর মিনিমাম রেন্টটা কি সমান, 50,000 টাকা। আমরা এখানে এটাও বসাইলাম। এরপর একটা ঘর দেখতে পাচ্ছি এক্সেস ওয়ার্কিং। এই এক্সেস ওয়ার্কিং এর কাজটা কি এটা পরে আলোচনা করব। আপাতত ভালো মতো খেয়াল করেন, আমার প্রতি বছর মিনিমাম কত টাকা দিতে হবে? 50,000 টাকা। আর প্রথম বছর আমার সামর্থ্য আছে কত দেওয়ার মতো? 30,000 টাকা। তাহলে বলেন তো আমি কত টাকা ঘাটতিতে আছি? সিম্পল কথা, তাই না? 20,000 টাকা আমার ঘাটতিতে আছে। তো আমি লিখলাম সাফার্ডের ঘরে 20,000 টাকা, তাই না? দেখেন সাফার্ডের ঘরে 20,000 টাকা লিখলাম। এখন কথা হচ্ছে, আমি কি প্রথম বছরই তার সাথে হিসাব নিকাশ শেষ করে দিব? তার সাথে আমার সময় নিয়েছি কত বছর? যে ভাই আমি 4 বছর পর্যন্ত চেষ্টা করব, ভাই আপনি আমার একটু সময় দেন, আমি 4 বছর পর্যন্ত চেষ্টা করব, যা পারি আপনার পরিশোধ করব, আর যা না পারবো তা কি করবো? হিসাবে খাতা থেকে মুছে দিব, ভাই আমি আর পারবো না, আর পারবো না, আর পারবো না, এমন একটা কথা। এই জন্য দেখেন আমি 20,000 টাকা ক্যারি ফরওয়ার্ড করে রাখলাম। ক্যারি ফরওয়ার্ড মানে কি? আগামীর জন্য আমি ফরওয়ার্ড করে রাখলাম। এরপরে 2 নম্বর বছরে আসেন। আমি 2 নম্বর বছর অ্যাকচুয়াল রয়্যালটি কত আসছে? 46,000। কিন্তু আমাকে মিনিমাম কত পরিশোধ করতে হবে? 50,000। আবারও ভাই আমি কিছু ঘাটতিতে পড়ে গেলাম, 4,000 টাকা ঘাটতিতে পড়ে গেলাম। আবার আমি লিখে রাখলাম সাফার করে 4,000। এইবার প্রথম বছর আমার সাফার ছিল 20,000, দ্বিতীয় বছর আরো কত টাকা সাফার হইল? 4,000। তাহলে আমার কাছে এখন মোট ঘাটতিতে কত আছে? আমার কাছে 24,000 টাকা। আমি লিখে রাখলাম ক্যারি ফরওয়ার্ডের করে যে ভাই আপনি আমার কাছে 24,000 টাকা পান, আপনি চিন্তা করেন না ভাই, আমি দিয়ে দিব, দিয়ে দিব। এরপরে 3 নম্বর বছরে যাই। 3 নম্বর বছরে দেখেন আমার অ্যাকচুয়াল রয়্যালটি কত? 52,000, মানে 52,000 টাকা। কিন্তু আমার মিনিমাম কত দিতে হবে? 50,000 টাকা। কত টাকা অতিরিক্ত কামাই করছি? 2,000 টাকা, তাই না? এই 2,000 টাকার নাম হচ্ছে এক্সেস ওয়ার্কিং। মনে রাখবেন যতটুকু অতিরিক্ত কামাই করবে ওইটা কি? এক্সেস ওয়ার্কিং। আর যতটুকু কম কামাই করবে ওইটা হচ্ছে সাফার্ড। এই যে 2,000 টাকা অতিরিক্ত কামাই করলাম, এটা আমি লিখলাম এক্সেস ওয়ার্কিং এর ঘরে। আচ্ছা, অতিরিক্ত কামাই করে কি আমি বাসায় নিয়ে যেতে পারবো? এই টাকাতে গার্লফ্রেন্ডের ডেটিং এ নিয়ে যেতে পারবো? না ভাই, সে তো আমার এসে ধরবো, টাকা দে, টাকা দে, টাকা দে, পেসা পেসা পেসা। কি করার? ঠিক আছে, তাহলে পরিশোধ করে দিই। আপনি 24,000 টাকা পান, কিন্তু আমার কাছে ভাই দেওয়ার মতো সামর্থ্য এখন 2,000 টাকা অতিরিক্ত কামাই করছি, দিয়ে দিলাম 2,000 টাকা আমি তারে রিকপ্টের ঘরে। এখনো বলেন তো সে আমার কাছে কত টাকা পায়? সে আমার কাছে এখনো 22,000 টাকা পায়। আমি ক্যারি ফরওয়ার্ডে ঘরে লিখে রাখলাম। কেন আমি এটা এখনো ক্যারি ফরওয়ার্ড করছি? কেন আমি হিসাবে খাতা থেকে মুছে দিচ্ছি না? কারণ আমার কিন্তু 4 বছর পর্যন্ত সময় ছিল। 4 বছর হয়েছে এখনো? হয়নি, তাই না? ঠিক আছে, 3 নম্বর বছর শেষ হলো। চলেন এবার 4 নম্বর বছরে মুভ করলাম। 4 নম্বর বছরে আমার অ্যাকচুয়াল রয়্যালটি কত? 68,000 টাকা। খাইছে রে, অনেক উৎপাদন করছি, টাকা আর টাকা। 68,000 টাকা। কিন্তু আমার মিনিমাম রেন্ট কত? 50,000। কতটুক অতিরিক্ত কামাই করছি? 18,000 টাকা অতিরিক্ত কামাই করছি। লিখলাম এক্সেস ওয়ার্কিং এর ঘরে 18,000। কিন্তু এই 18,000 টাকা দিয়ে কি আমি ঘুরতে যেতে পারবো? এমনি তো করোনার এই সমস্যার কারণে ঘুরতে যাওয়া একদম বন্ধ। তো এখন ঘুরতে যাওয়ার দরকার নাই। সে আমার কাছে টাকা পায়, তারা টাকাটা পরিশোধ করে দিই। ঠিক আছে? সে আমার কাছে কত পায়? 22,000 টাকা। আমি অতিরিক্ত কত কামাই করছি? 18,000 টাকা। দিয়ে দিলাম রিকপ্টের ঘরে 18,000 টাকা। এখন কথা হচ্ছে, এখনো কত টাকা আমি টাকা পরিশোধ করতে পারলাম না। এখনো কিন্তু 4,000 টাকা পরিশোধ করতে পারলাম না। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার 4 নম্বর বছর কিন্তু চলে আসছে। আর ভাই আমি আপনার পরিশোধ করব না, অনেক চেষ্টা করছি ভাই, আমার জান প্রাণ দিয়ে চেষ্টা করছি, আমি আর পারবো না ভাই।
4 বছর পর্যন্ত যা পারছি দিছি। 4 বছরে সময় গিয়েও আমার কত টাকা এখনো পরিশোধ করা রয়ে গেল? 4,000 টাকা কিন্তু এখনো রয়ে গেল, তাই না? এই যে 4,000 টাকা রয়ে গেল, এই 4,000 টাকায় আমি কি করলাম? রিটার্ন অফের ঘরে লিখে দিলাম। যত টাকা আমি পরিশোধ করতে পারলাম না, অত টাকায় আমি কি করলাম? রিটার্ন অফের ঘরে লিখে দিলাম। এখন কিন্তু দেখেন আমি ক্যারি ফরওয়ার্ড করি নাই, কারণ তার সাথে চুক্তি কি হয়েছিল আমার, যে ভাই দেখেন, ফার্স্ট 4 ইয়ার্স, প্রথম 4 বছর পর্যন্ত আমি চেষ্টা করব ভাই, তারপরে যদি না পারি ভাই আমি কিন্তু হিসাবে খাতা দেখে মুছে দিব। আমি মুছে দিলাম স্বাভাবিকভাবেই, তাই না? এখন 5 নম্বর বছরে যাই, চলেন। 5 নম্বর বছরে গিয়ে দেখলাম জ্যাকপট, 80,000 টাকা অ্যাকচুয়াল রয়্যালটি, কিন্তু মিনিমাম কত দিতে হবে? 50,000, তাই না? এইবার কত টাকা অতিরিক্ত কামাই করছি? 30,000, লিখলাম এক্সেস ওয়ার্কিং এর ঘরে 30,000। এখন কথা, সে কি আমার এসে ধরবো, কিরে বেটা কামাই তো অনেক করছ, দিয়ে আমার আগের টাকা পরিশোধ কর? এই কথা সে বলতে পারবে না, কারণ তার সাথে চুক্তি অনুযায়ী যা পরিশোধ করার করছি, আর যতটুকু বাকি রয়ে গেছে অতটুকু হিসাবে থেকে মুছে দিয়েছি, তার ভাই আমি পরিশোধ করব না। এই 30,000 টাকা দিয়ে আমি আর ওই ঘাটতিটা পরিশোধ করব না, কারণ আমি কি করছি? রিটার্ন অফ করে দিয়েছি। চুক্তিতে কি ছিল? ফার্স্ট 4 ইয়ার্স, তাই না? এখন অনেকে বলছেন ভাই এইগুলো তো কাজ টাজ করলেন, এই অ্যামাউন্ট পেয়েবল ঘরে টাকা বসাচ্ছেন না কেন? কার আশায় রেখে দিয়েছেন? ভাই এই সময়টার জন্য রেখে দিয়েছি। দেখেন আমরা এখানে এখন টাকাটা বসাচ্ছি। এই অ্যামাউন্ট পেয়েবলের ঘরে টাকাটা কিভাবে বসাতে হয় একটু খেয়াল করে শুনবেন। একটা লাইন বলবো, ওই লাইনটাই এনাফ। অ্যাকচুয়াল রয়্যালটি আর মিনিমাম রেন্ট যেটা বড়, খেয়াল করবেন। অ্যাকচুয়াল রয়্যালটি আর মিনিমাম রেন্ট যেটা বড়, ওইটা থেকে রিকোপ বাদ। অ্যাকচুয়াল রয়্যালটি আর মিনিমাম রেন্ট যেটা বড়, ওইটা থেকে কি বাদ? রিকোপ্ট বাদ। প্রথম বছর বলেন তো অ্যাকচুয়াল রয়্যালটি বড় নাকি মিনিমাম রেন্ট বড়? স্বাভাবিকভাবে দেখাই যাচ্ছে মিনিমাম রেন্ট বড়। রিকোপ্ট কি আছে প্রথম বছর? নাই। তো 50,000 থেকে যদি বাদ দিই শূন্য, তাহলে কত হয়? 50,000, তাই না? লিখলাম 50,000। এমন করে আমরা আমাদের বাকি বছরের টাকাগুলো বসাবো। সিম্পল। এখন আমি কিছু কথা আপনাদেরকে বলি, এটা খুব সহজ মনে হয়েছে, তাই না? কিছু কনসেপ্ট ভালো মতো জানা থাকা দরকার। এই যে আমি বারবার বলছি যে পাওয়ার টু রিকপ 3 নম্বর যে সমন্বয়টা, মনে রাখবেন এই 3 নম্বর সমন্বয়টাই হচ্ছে এই অঙ্কের জান প্রাণ। এই অধ্যায়ের জান প্রাণ হচ্ছে এই 3 নম্বর সমন্বয়টা। এই যে ফার্স্ট 4 ইয়ার্স, এই যে ফার্স্ট 4 ইয়ার্স, ভালো মতো খেয়াল করেন, ফার্স্ট 4 ইয়ার্স। এক্সাম্পল দিই একটা। ধরেন আপনি ওই ঢাকার যেসব বা সরকারি যেসব কলেজগুলিতে, এখানে কি হয়? অনেক রাজনীতি হয়, তাই না? তো রাজনীতি করে সে হেলমেট বাহিনী হতে পারে, হাতুড়ি বাহিনী হতে পারে, অনেক বাহিনী হতে পারে, তাই না? তো এক বড় ভাই নেতা মানুষ, তো সে নতুন নতুন যে ছাত্ররা আসে তাদেরকে শাস্তি দেয়। তো সে একটু একটা নিয়ম করছে যে প্রথম 4 বছর পর্যন্ত ছাড় দিব, প্রথম 4 দিন পর্যন্ত কি দেখবো যে কে কি করে। 4 দিন, ভুলে 4 বছর বলে ফেলছিলাম, 4 দিন। যে প্রথম বছর একজনে বেয়াদবি করছে, হিসাবে রাখলাম, কিছু বললাম না। দ্বিতীয় বছর আরো 2জনে বেয়াদবি করছে, মোট কয়জনে বেয়াদবি করছে? 3জন, কিছু বললাম না, কারণ 4 দিন পর্যন্ত আমি দেখবো, 4 দিন পর্যন্ত দেখবো, কিছু বললাম না। 3 নম্বর বছর ওই যে 3জন বেয়াদবি করছিল, একজন এসে মাফ চাইছে, ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ঠিক আছে, যাক তোর মাফ করে দিলাম। তাহলে কয়জন রইল? 2জন। 4 নম্বর বছর, 4 নম্বর দিনে এসে আরো 5জনে বেয়াদবি করছে, তাহলে মোট কয়জন হইল? 7জন। এখন সে বলছে না 4 দিন পর্যন্ত ওয়েট করবো, 4 দিনে দিনে এসে 7টারে ধরে ইচ্ছা মতো পিটাইছে। এই যে ফার্স্ট 4 ইয়ার্স বলতে ব্যাপারটা এমনই বোঝায় যে প্রথম 4 বছর পর্যন্ত দেখবে যে কত টাকা তার ঘাটতি হয়, 4 বছর পর্যন্ত মোট কত টাকা ঘাটতি হয়, আর এই 4 বছরের মধ্যে সে কত টাকা পরিশোধ করতে পারে। যতটুকু পারবে করবে, আর যতটুকু পারবে না ওই 4 নম্বর বছরেই কি করবে? হিসাবের খাতা থেকে মুছে দিবে। এই ফার্স্ট 4 ইয়ার মানে হচ্ছে যেই বছরটা বলবে, 4 নম্বর বছর বলেছে, সুতরাং 4 নম্বর বছরই হিসাবের খাতা থেকে মুছে দিতে হবে, অন্য কোনো বছরে যাবে না। আর ফার্স্ট 4 ইয়ার্স বললে আরো একটা ফ্যাক্ট এখানে থাকে যে সবগুলিরে একসাথে চিন্তা করে। 4 বছর পর্যন্ত যত গ্যাঞ্জাম মানুষে করছে আমার সাথে, আমি শুধু দেখছি, 4 নম্বর বছর আইসা সবগুলির একসাথে ধরছি।
এখানে কিন্তু কারোর আলাদা আলাদা ধরে নেই, সবগুলো একসাথে। ঠিক আছে? এখন এই যে ফার্স্ট, এই ফার্স্টের জায়গায় অন্য একটা শব্দ থাকতে পারে। ওই শব্দটা কি? ওই শব্দটা হচ্ছে নেক্সট। নেক্সট বললে কি হয় জানেন? একটা ভিডিও বেরিয়েছে না, জজবাত পালট দিয়া বদল দিয়া পালট দিয়া মুঝে মারো, এমন একটা বেরিয়েছিল না ভিডিও, একদম পুরা সবকিছু বদলাই দেয় এমন। যদি ফার্স্টের জায়গায় নেক্সট বলে, পুরো ম্যাথটাই চেঞ্জ হয়ে যাবে। তখন এই যে যত কাবজাব হইলো, এই যে যত কাহিনী, যত খেলা হইলো, সব কি হবে? চেঞ্জ হয়ে যাবে। একটু এক্সাম্পল দেই। এই নেক্সটের কাজটা আমরা আজকে শিখবো না, আমরা আমাদের সেকেন্ড যে লাইভ ক্লাসটা করব এই চ্যাপ্টারের উপর, ওইখানে শিখবো। অ্যান্ড একটা ব্যাপার বলে দিই যে আমরা আমাদের লাইভ ক্লাসে এই রয়্যালটি চ্যাপ্টারটা কমপ্লিট করব। আর এমনভাবে কমপ্লিট করব যে আপনাদেরকে 10 মার্ক পাইতে যাতে কেউ ঠেকাইতে না পারে। ন্যাশনাল ইউনিভার্সিটি বা অ্যাফিলিয়েটেড কলেজে যেই লেভেলের কোয়েশ্চেন হয়, যাতে আপনাদেরকে ঠেকাইতে না পারে, এই লাইভ ক্লাসগুলোতে আপনারা এতটুকু শিখে যাবেন। তো এই যে নেক্সট যদি বলে তাহলে কি হয়? ধরেন এই যে কোয়ারেন্টাইন চলতেছে না, বাইরে লকডাউন, কেউ বের হইতে পারে না। তো এর মধ্যে ঢাকার মধ্যে এক বয়ফ্রেন্ড আটকা পড়ে গেছে। খেয়াল করেন, বয়ফ্রেন্ড আটকা পড়ে গেছে। তো তার বুয়াও বাসায় আসে না, রান্না বান্না করতে পারে না। তো এখন গার্লফ্রেন্ড কি করছে? তার জন্য গরুর কালা ভুনা বানাইছে। বানাইয়া চুপি 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 ওই বয়ফ্রেন্ডের ফ্ল্যাটে আসছে। নট লিটনের ফ্ল্যাট, ইটস জাস্ট বয়ফ্রেন্ডের ফ্ল্যাট। আয়শা তার জন্য খাবারটা নিয়ে আসছে। বয়ফ্রেন্ড তো খুব খুশি, খুব খুশি। বলে, আরে তুমি এতগুলি রান্না করে নিয়ে আসছো, এইগুলো তো আমার নেক্সট 2 ডেজও চলে যাবে, নেক্সট 2 ডেজও আমার এটাতে চলে যাবে। খেয়াল করেন বয়ফ্রেন্ড কি বলছে, যে আমি তো আজকে খাইতে পারবোই, নেক্সট 2 ডেজও চলে যাবে। তাহলে বলেন তো, এই যে গার্লফ্রেন্ড যে পরিমাণ কালা ভুনা রান্না করে নিয়ে আসছে, এই কালা ভুনা দেয় মোট কয়দিন খাইতে পারলো? অনেকেই হয়তো গেস করে ফেলছেন, তাই না? সিম্পল, যেদিন আনছে আরো নেক্সট 2 ডেজ, মানে মোট 3 দিন। এই যে মোট 3 দিন, তাই না? এই ব্যাপারটাই এখানে ফার্স্ট 4 ইয়ার বলছে। ফার্স্ট 4 ইয়ার বলার কারণে 4 নম্বর বছরই আমরা সকল রিটার্ন অফ করছি। যখন নেক্সট বলবে, যদি নেক্সট 4 ইয়ার বলতো তাহলে 5 নম্বর বছরে করতাম। যদি নেক্সট 2 ইয়ার্স বলতো তাহলে 3 নম্বর বছরে করতাম। যদি নেক্সট 3 ইয়ার্স বলতো তাহলে 4 নম্বর বছরে করতাম। ব্যাপারটা ক্লিয়ার? ব্যাপারটা আরো ক্লিয়ার করি, কজ এই কথাগুলো মনে রাখলে আগামী ক্লাসটা বুঝতে পারবেন। দেখেন নেক্সটের কাজটা কি। আপনি ফুটবল খেলেন, কি করেন? ফুটবল খেলেন। এখন ফুটবল খেলে জামা কাপড় ময়লা হয়ে যায়, তাই না? এখন কি করবেন? আপনি চিন্তা করছেন যে নেক্সট 2 ডেজ, কি বলছেন? নেক্সট 2 ডেজ, যখনই ময়লা হবে নেক্সট 2 ডেজ আমি এটা ফেলে রাখবো, তারপর ধুইতে দিব। আপনার কাছে অনেকগুলি ড্রেস, বড়লোক মানুষ তো অনেকগুলি ড্রেস আপনার কাছে। তো এই ব্যাপারটা খেয়াল করেন যে ধরেন শুক্রবারে আপনি খেলতে গেছেন, জামা নষ্ট হয়েছে, আপনি কি শুক্রবারে ধুইবেন নাকি নেক্সট 2 ডেজ? মানে শনি রবিবারে গিয়ে আপনি ধুইবেন, তাই না? আবার শনিবারে আরো এক সেট জামা নষ্ট হয়েছে, এই শনিবারের জামাটা আবার নেক্সট 2 ডেজ। শনিবারটা কিন্তু গিয়ে রবিবারে ধুইবেন না, শনি রবি সোম 3 নম্বর দিন গিয়ে ধুইবেন। আবার রবিবারে আরো কিছু জামা নষ্ট হয়েছে, এখন রবিবারটা কবে ধুইবেন? রবি সোম মঙ্গল। দেখেন এইখানে কিন্তু সবগুলিরে একসাথে ধুইতে নেয় নাই। যেমন ফার্স্ট 4 ইয়ার যখন বলছিল, তখন কি করছে? সব সাফারকে একসাথে রিটার্ন অফ করছে। যদি নেক্সট বলে তাহলে সবগুলিকে একসাথে করবে না, এক একটার এক এক দিন ধরবো। প্রত্যেকটার টাইম কত দিন? ওই যে নেক্সট 2 ডেজ, যেই দিনই ঘাড়তারামানি করবো 3 নম্বর দিন ধরবো। কারণ প্রথম দিন কেউ ঘাড়তারামানি করছে, তারে কততম দিন ধরবে? 3rd ডে। সেকেন্ড ডে কেউ ঘাড়তারামানি করছে, তারে কততম দিন ধরবে? 4র্থ দিন। এমন এক একজনের এক এক দিন ধরবে। এটাই হচ্ছে নেক্সটের কাজ। এই যে দুইটা কথা, ফার্স্ট আর নেক্সট, এই দুইটার টপিক যে ভালো মতো বুঝবে সেই ম্যাথগুলি পারবে। এখন এই যে নেক্সট নিয়ে আর বেশি আলোচনা করব না, আগামী লাইভ ক্লাসের জন্য আমি রেখে দিব। আজকের লাইভ ক্লাসটা এখানেই শেষ করব, আর আপনাদের কিছু হোমওয়ার্ক দিব। যে এই যে ফার্স্ট রিলেটেড যতগুলো ম্যাথ আপনারা বইয়ে পাবেন, সবগুলো ম্যাথ করে ফেলবেন। এই যে পাওয়ার টু রিকপ শর্ট ওয়ার্কিংস ডিউরিং দ্য ফার্স্ট 4 ইয়ার্স
ফার্স্ট 5 ইয়ার্স, ফার্স্ট 6 ইয়ার্স, ফার্স্ট যত বলবে সবগুলো ম্যাথ করে ফেলবেন, যত প্র্যাকটিস আছে করে ফেলবেন, যাতে নেক্সট ক্লাসের আগে এই টপিকটা আপনাদের শেষ হয়ে যায়। নেক্সট ক্লাসটা কবে আমি পেজে জানিয়ে দিব। তবে লাস্ট একটা টপিক বলতে ভুলে গিয়েছিলাম। এই যে ম্যাথটা আছে না, একদম 5 নম্বর বছরে আসেন। আমাকে ফার্স্ট 4 ইয়ার্স বলছিল, তো আমি 4 বছরে পর্যন্ত চেষ্টা করেছি আমার সাফার্ডগুলো রিকভ করার জন্য। তারপর যতটুকু পারিনি আমি কি করছি, রিটার্ন অফ করে দিয়েছি, তাই না? এখন 5 নম্বর বছরে এসে কি সাফার্ড হয়েছে? না, 5 নম্বর বছরে এসে আমি বেশি কামাই করছি, তো আমার তো সাফার্ড হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু যদি ধরেন 5 নম্বর বছরে এই যে 80,000-এর জায়গায় 40,000 কামাই করছে, তাহলে সাফার্ড কত টাকা? 10,000 টাকা। এটাকে আমি আবার ক্যারি ফরওয়ার্ড করবো কিনা? না ভাই, এই যে 4 বছরের পরে যত সাফার্ড হবে সাথে সাথে রিটার্ন অফ। আপনি যদি এই 5 নম্বর বছরে এসে সাফার্ড হইতো, আপনি কি করতেন? 10,000 টাকা সাফার্ডের ঘরে বসাইতেন, সাথে সাথে এই 10,000 টাকা রিটার্ন অফের ঘরে আপনি বসিয়ে দিতেন। এটাই হচ্ছে কথা। যদি সময়ের পরে গিয়ে এই যে ফার্স্ট বললে, নেক্সট বললে না কিন্তু, ফার্স্ট বললে ওই সময় শেষে যদি সাফার্ড হয় সাথে সাথে রিটার্ন অফ। এই ছিল আমাদের রয়্যালটির ফার্স্ট ক্লাস। এখন আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে একজন ভাই বলছেন যে এপি, আপনি হয়তো লেট করে আসছেন, দ্যাটস ওয়াই বোঝেন নাই। আমি আবারও বলি, এপি মানে হচ্ছে অ্যামাউন্টস পেয়েবল। এখন অ্যামাউন্টস পেয়েবলের টাকাটা কিভাবে আসে? অ্যামাউন্টস পেয়েবলের টাকাটা আসে অ্যাকচুয়াল রয়্যালটি আর মিনিমাম রেন্ট যেটা বড়, অ্যাকচুয়াল রয়্যালটি আর মিনিমাম রেন্ট যেটা বড়, ওইটা থেকে রিকোভড বাদ। প্রথম বছর দেখেন অ্যাকচুয়াল রয়্যালটি বড় নাকি মিনিমাম রেন্ট বড়? প্রথম বছর মিনিমাম রেন্ট বড়, সুতরাং এই মিনিমাম রেন্ট থেকে রিকোভ বাদ। প্রথম বছর কি কোনো রিকোভড আছে? নাই। তো 50,000 মাইনাস 0, তো অ্যামাউন্ট পেয়েবলের ঘরে কত? 50,000। দ্বিতীয় বছর আবার আসি, অ্যাকচুয়াল রয়্যালটি বড় নাকি মিনিমাম রেন্ট বড়? অবভিয়াসলি মিনিমাম রেন্ট বড়। এখান থেকে কি বাদ? রিকোভ বাদ। রিকোভ নাই, 0, তাহলে 50,000 মাইনাস 0। তৃতীয় বছর আসি, অ্যাকচুয়াল রয়্যালটি বড় নাকি মিনিমাম রেন্ট বড়? অ্যাকচুয়াল রয়্যালটি বড়, 52,000, তাই না? এখান থেকে কি বাদ দিতে হবে? রিকোভ বাদ দিতে হবে। রিকোভ কত? 2,000। 52,000 থেকে 2,000 বাদ দিলে কত হয়? 50,000। এমন করে চলতে থাকবে। এ হচ্ছে অ্যামাউন্টস পেয়েবলের টাকা। এরপর এখন আপনাদেরকে বলবো, যার যা প্রশ্ন আছে একটু করেন প্লিজ। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা শর্টকাট কোশ্চেন করতে থাকেন। অনেকে বলছেন লাইট কিন্তু ডিলেট করবেন না, পরে দেখবো। আমাদের এখানে অ্যাকচুয়ালি কী হয়েছে জানেন, একটু আগে এখানেও কারেন্ট চলে গেছিলো, ওয়াইফাই চলে গেছে। তো লাইভ ক্লাস শুরু হওয়ার একটু আগে জাস্ট কারেন্টটা আসছে, কিন্তু আমি তো পয়সা খরচ করে নেট কিনে ফেলছি, তা আমি নেটটা খরচ করতে পারলাম না দুর্ভাগ্যবশত। তা আমি এখন কি করবো, আমার ওয়াইফাই অফ করে এই নেট দিয়ে চালাবো। নেটগুলি খরচ করতে হবে না, পয়সা উসুল করতে হবে না। কারো কোনো প্রশ্ন থাকলে করেন প্লিজ, আমি আরও কিছুক্ষণ আছি। রিকোভ এর মিনিং বুঝি নাই। রিকোভ এর মিনিং মানে হচ্ছে ঘাটতিটা পূরণ করা। রিকোভ এর মিনিং কি? ঘাটতি পূরণ করা। এক ভাই বললেন যে 2016 সালের, ভাই না বোন, 2016 সালের অ্যামাউন্ট পেয়েবলটা বলতে। আচ্ছা, 2016 সালে অ্যাকচুয়াল রয়্যালটি বড় নাকি মিনিমাম রেন্ট বড়? অবভিয়াসলি অ্যাকচুয়াল রয়্যালটি বড়। এখান থেকে কি বাদ দিতে হবে? রিকোভ বাদ দিতে হবে। অ্যাকচুয়াল রয়্যালটি কত? 68,000। এখান থেকে রিকোভ বাদ দিলে কত হয়? 18,000 বাদ দিলে 50,000। সিম্পল। একজন বললেন যে বই নেই, বই না থাকলে কি করবেন? ক্লাস করেন না, থাক, ক্লাস করা লাগবে না বই ছাড়া। এখানে কি বই দরকার? ও সরি, বই নেই মানে আপনি বাসায় ম্যাথ করতে পারবেন না, এই তো? ওকে, নো প্রবলেম। বাসায় ম্যাথ করতে পারবেন না, আপনার কোনো ফ্রেন্ডকে ফোন করেন যে এক কাজ কর, এই ফার্স্ট রিলেটেড যত ম্যাথ আছে আমাকে একটু ছবি তুলে পাঠা। এটা তো করতে পারবেন, তাই না? আপনার ফ্রেন্ডকে বলেন যে আমার এই ম্যাথগুলো একটু তুলে পাঠা। এমনটাই করতে হয়, আমি করি তো। বেলাল হোসেন, আপনার চেহারাটা দেখলে ভালো হয়। আসলে আমার চেহারাটা এত ভালো না, এই জন্য দেখাই না আর কি। আহ, ভাইয়া, যান্ত্রিক ত্রুটির কারণে কিছু মূল্যবান কথা মিস করেছি, প্লিজ ভিডিও ডিলিট করবে না। আমি ভিডিও ডিলিট করব না। ওকে ফাইন, ভিডিও ডিলিট করলাম না। ভাইয়া যান্ত্রিক ত্রুটি। আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? ইউ গাইস মে আস্ক। আর কয়েক মিনিট থাকবো জাস্ট।
বলেছেন 2017 সালে অ্যাকচুয়াল রয়্যালটি মিনিমাম রেন্ট থেকে কম হলে কি হবে। আমি এই কথাটা বলেছি একটু আগে। যদি 2017 সালটা খেয়াল করেন যে অ্যাকচুয়াল রয়্যালটি মিনিমাম রেন্ট থেকে কম, ধরেন অ্যাকচুয়াল রয়্যালটি হচ্ছে 40,000, কত ভালো মতো খেয়াল করেন, 2017 সালে অ্যাকচুয়াল রয়্যালটি কত, 40,000, আর মিনিমাম রেন্ট কত, 50,000। আচ্ছা, অ্যাকচুয়াল রয়্যালটি যদি মিনিমাম রেন্ট থেকে কম হয় তাহলে কি হয়, সাফার্ড। আমরা সাফার্ডের ঘরে 10,000 টাকা লিখব এবং সাথে সাথে এটা রিটার্ন অফারের ঘরে 10,000 টাকা লিখে দিব। সিম্পল। কারণ আমার কাছে রিকোভ করার সুযোগ, মানে রিকোভ করার মতো সুযোগ আছে মাত্র প্রথম 4 বছর। ওই 4 বছর পর্যন্ত আমি রিকোভ করেছি, এরপরে যত সাফার্ড হবে সাথে সাথে রিটার্ন অফ। 4 নম্বর বছর পর্যন্ত কিন্তু আমি 4 নম্বর বছর পর্যন্ত আমি অপেক্ষা করেছি, তারপর রিটার্ন অফ করেছি। কিন্তু এরপরে 5 নম্বর বছর থেকে যত সাফার্ড হবে সাথে সাথে রিটার্ন অফ। এক ভাই বললেন যে যত ম্যাথ করবো এটা কি শুধু রয়্যালটি পেয়েবলটা করবো। হ্যাঁ, শুধু রয়্যালটি পেয়েবলটাই করবেন, ম্যাথ বা জার্নাল বা লেজার করতে হবে না। জার্নাল বা লেজার আমি শিখাবো, জার্নাল অ্যান্ড লেজার নিয়ে পরে আলোচনা হবে। আপাতত শুধু রয়্যালটি পেয়েবলটাই করেন। কেউ যদি রয়্যালটি পেয়েবলটা ভালো মতো করতে পারেন তার জন্য জার্নাল, লেজার এগুলি করার সমস্যা না। একজন বলেন যত ইয়ার এর জন্য সে লিজ নিয়ে হোক, যদি পাওয়ার অফ রিকোভড যত ইয়ার তত ইয়ার পর্যন্ত করব। না না, আসলে এটা না, ফ্যাক্ট হচ্ছে যত ইয়ার পর্যন্ত আউটপুট দেওয়া থাকবে তত ইয়ার পর্যন্ত করব। এখানে 5 বছরের আউটপুট দেওয়া আছে, তো 5 বছর পর্যন্ত করেছি, দেখেছেন। আর পাওয়ার টু রিকভ করতে বলছিল 4 বছর, এই জন্য 4 বছর পর্যন্ত আমি রিকভ করছি, তারপর রিটার্ন অফ করে দিছি। একজন বলেছিলেন 2013 থেকে 2017 ইয়ার, এটা কি অনুমান কিনা। না ভাই, যখন প্রশ্নটা আলোচনা হচ্ছিল তখন লেখাই ছিল 2013 থেকে 2017 পর্যন্ত দেওয়া ছিল, আপনি হয়তো খেয়াল করেন নাই। আমি দেখাই আবার একটু। এখানে দেখেন যে এখানে দ্য 3 নম্বর প্যারাতে দেখেন দ্য অ্যানুয়াল আউটপুট ওয়ার অ্যাজ ফলোস, 2013 থেকে 2017 দেওয়া আছে। একজন বলল আদ্রিজা আখি, ভাইয়া হোয়াটসঅ্যাপ কি ক্লাস হবে এই। ভাই একটু ওয়েট করেন, ওকে। বলেছিলাম হোয়াটসঅ্যাপে ক্লাস আলাদা হবে, ওইটা পেইড ক্লাস, এটা ফ্রি ক্লাস সবার জন্য, ঠিক আছে। তো এখানে ক্লাসটা হতে থাকুক, দেন হোয়াটসঅ্যাপে যখন ক্লাস হবে তখন হবে, ডোন্ট ওয়ারি। ফেস নেক্সট লাইভ ক্লাস কবে? কালকে পরশু, কালকে তো হবে না, পরশু, আগামী পরশু দিন। একজন বলেন ভাইয়া বেসিক ব্যাপারটা যদি আবার রিপিট করতেন। রিপিট করার কোনো দরকার নেই, ভিডিওটা থাকবে, আপনারা শুনে নেবেন। আরে ভাই, হোয়াটসঅ্যাপ ক্লাস করাবো কি করাবো না, আমি তো বলেছি করাবো, তাই না। ওয়েট করেন, টাকা নিয়েছি আপনাদের কাছ থেকে, ক্লাস তো করাবো। আহ, শায়মা আফিফ, আলিফ না আফিফ, হোয়াটসঅ্যাপ ক্লাস হয়, অফকোর্স হোয়াটসঅ্যাপ ক্লাস, ওইটা পেইড ক্লাসেস। এটা যেমন ফ্রি ক্লাস হচ্ছে, ওখানে পেইড ক্লাসেস হয়। একজন বলেছিলেন যে 2016 সালে 4,000 টাকা রিটার্ন অফ হিসেব দেখাতে হবে কেন। আরে ভাই, দেখাবেন না আপনি? 2016 সালে আপনি কেন দেখাবেন না? কারণ তার সাথে চুক্তি হয়েছে যে ভাই যত ঘাটতি হবে আমি 2016 সাল পর্যন্ত চেষ্টা করব, মানে প্রথম 4 বছর, এখানে 2016 সাল না কিন্তু, প্রথম 4 বছর, প্রথম 4 বছর আমি চেষ্টা করব যে আমি আপনার এই ঘাটতিটা পরিশোধ করার। আমি প্রথম 4 বছর চেষ্টা করেছি, যতটুকু পারছি পরিশোধ করছি, যতটুকু পারিনি অতটুকুকে আমি রেখে দিব না, আমি হিসাবে খাতা থেকে মুছে দিব।
একজন বলেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া যাবে কিনা। আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারের জন্য যা করতে হবে তা হচ্ছে কিং ক্লাসেসের ফেসবুক পেজের ইনবক্সে নক করবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কোনো কাজ হবে না, কজ হোয়াটসঅ্যাপ ক্লাসটা হচ্ছে পেইড ক্লাসেস, ওইখানে পে করে ক্লাস করতে হয়। অ্যান্ড যেহেতু তার কোনো প্রশ্ন নাই, ব্যাপারটা এখানেই শেষ হোক। দেন একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের নেক্সট ক্লাসটা হবে এক্সামে আসার মতো ক্লাস। এক্সামে আসবে এমন ম্যাথ আমরা করব, যেই ম্যাথ, যেই নিয়ম এক্সামে আসবে ওই ম্যাথটা আমরা করব। সো নেক্সট ক্লাস অনেক বেশি আহ, কোন সময় ক্লাসটা হবে? ক্লাসটা হবে সেম টাইম 9:30-10টার দিকে। আমিও নারায়ণগঞ্জ থাকি। শামিম, শামিন সিয়াম। হ্যাঁ, নারায়ণগঞ্জে বেচ পড়াই। হ্যাঁ, নারায়ণগঞ্জে বেচ পড়ানো হয়। আপনি ফেসবুকের কিং ক্লাসের যেই পেজের ইনবক্স আছে ওইখানে নক করবেন, তাহলে আপনার সাথে বাকি ডিসকাস হবে। সো গাইস, আজকের ক্লাস এখানে শেষ হোক। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছেন। বাকি যারা যারা বেসিক ক্লাসগুলো মিস করেছেন রিপিট করে নিন। টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।